হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেককেই স্বাধীনতা দিবস এবং রাখি পূর্ণিমার অশেষ অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে চলে এসেছি বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ ম্যাটার, ক্লাসিফিকেশন অফ ম্যাটার অ্যান্ড কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ ম্যাটার। তাহলে চলো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, আমরা প্রথমে দেখে নেব কি না ম্যাটার কাকে বলে বা ম্যাটার কি। না, বলা হচ্ছে যার মাস আছে এবং যা কিছুটা স্থান অকুপাই করে থাকবে তাকেই আমরা ম্যাটার বলবো। কি বলা হলো না, যার মাস থাকবে এবং কিছুটা স্থান অকুপাই করবে তাকেই আমরা ম্যাটার বলবো। তো ম্যাটার ইজ এনিথিং হুইচ হ্যাজ mass and occupies space এখন দেখো, এই অকুপাই স্পেস মানে কি, মানে তার পার্টিকুলার একটা ভলিউম থাকবে। আমরা কি বলতে পারি, অকুপাই স্পেস মানে পার্টিকুলার একটি ভলিউম থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে ম্যাটার হওয়ার জন্য দুটা ক্রাইটেরিয়া হতে হবে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি মাস থাকতে হবে, নেক্সট ক্রাইটেরিয়া কি ভলিউম থাকতে হবে। মাস থাকতে হবে অ্যান্ড ভলিউম থাকতে হবে। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত যে সমস্ত বিষয়ের সঙ্গে অ্যাটাচ থাকি না কেন, এই সমস্ত কিছুকে আমরা ম্যাটার বলতে পারি। আমি যে পেনটা দিয়ে লিখছি সেটাও ম্যাটার, আমি যে বোর্ডটা দিয়ে লিখছি সেটাও ম্যাটার, আমি নিজেও ম্যাটার। আমি সমস্ত কিছুকেই ম্যাটার বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে আমরা ম্যাটার বলতে পারবো না? না, ম্যাটার বলতে পারবো না তাদেরকে যাদেরকে মাস এবং ভলিউমের আকারে প্রকাশ করতে পারবো না। দেখো, মনে করো আমি বললাম কি তুমি কাকে বেশি ভালোবাসো, তুমি বলতে পারো কি বাবাকে, মাকে, ভাইকে বা বোনকে। এখন যদি বলা হয় যে ভালোবাসার পরিমাণটা কতটা, অর্থাৎ তুমি তাদেরকে কতটা ভালোবাসো, সেটা তুমি এক্সপ্রেস করতে পারবে না। কি বলবে যে আমি প্রচুর ভালোবাসি, তাদের ছাড়া থাকতে পারবো না, তারা আমার প্রাণের চেয়ে প্রিয়। কিন্তু তুমি সেই ভালোবাসার পরিমাণটাকে 2 কেজি বা 3 কেজি বা 4 কেজির আকারে প্রকাশ করতে পারবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে ভালোবাসা, রাগ, ঘৃণা এই সমস্ত বিষয়গুলিকে অ্যামাউন্ট আকারে প্রকাশ করতে পারবো না। এই জন্য এদেরকে কি বলা হচ্ছে, নন ম্যাটার বলা হচ্ছে। তাহলে এদেরকে বলা হচ্ছে কি নন ম্যাটার। নন ম্যাটার কাদেরকে বলতে পারি আমি, লাভ, হেট, ইমোশন, ফিলিংস, এই সমস্তগুলোকে বলা হচ্ছে কি না নন ম্যাটার। আবার ম্যাটার অর্থ কাদেরকে বলেছিলাম, পেন, বুক, বোর্ড, যা কিছুই বলি না কেন আমি তাদেরকে ম্যাটার বলতে পারি। ক্লিয়ার? তাহলে ম্যাটারের সম্পর্কিত আইডিয়াটা আমাদের ক্লিয়ার হলো। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে সমস্ত ম্যাটার দেখি এই সমস্ত ম্যাটার কি একই রকমের? অর্থাৎ পৃথিবীতে যত রকমের ম্যাটার আছে সবাই কি একই রকমের? অ্যান্সার হচ্ছে না, সমস্ত ম্যাটার একই রকমের নয়। বিষয়টি কীরকম না, বলা হচ্ছে আমি যদি কিছু ম্যাটারের এক্সাম্পল দেখে নিই, সেক্ষেত্রে দেখবো যে প্রত্যেকটা ম্যাটার একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা। দেখো, এখানে আমি অনেকগুলো ম্যাটার এখানে ছবি এঁকে দিয়েছি। সেখানে কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ম্যাটার থেকে সম্পূর্ণরূপে আলাদা, কিন্তু এই আলাদা হওয়ার যে ক্রাইটেরিয়াটা বা রিজনটা সম্পূর্ণ আলাদা। দেখো, আমি যদি বলি যদি জল নিই আর বরফ নিই, এই জল এবং বরফ নিজেদের থেকে একে অপরের থেকে যে কারণে আলাদা, এই সোনা এবং চিনি একে অপরের থেকে অন্য কারণে আলাদা। অর্থাৎ জল এবং বরফের যে রিজিনটা পৃথক হওয়ার, সেটা সোনা এবং চিনির থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ম্যাটার আলাদা একে অপরের থেকে ঠিকই, কিন্তু আলাদা হওয়ার কারণটা অন্যভাবে। এই জন্য আমরা ম্যাটারকে মেনলি দুটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না ফিজিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে কি বললাম যে ম্যাটারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি ফিজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ওয়েতে ভাগ করব। নেক্সট হচ্ছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশন বা কেমিক্যাল ওয়েতে ভাগ করব। তাহলে ফিজিক্যাল ওয়েতে কিভাবে ভাগ করা হচ্ছে না, ফিজিক্যাল ওয়ে হচ্ছে কি ফিজিক্যাল স্টেট, অর্থাৎ নর্মাল টেম্পারেচার সে কিভাবে থাকবে সেটা অনুযায়ী তাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। আবার কেমিক্যাল ক্লাসিফিকেশন কি না, কেমিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে তার কেমিক্যাল কম্পোজিশনের উপর বিশেষ করে বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের উপর বিশেষ করে। অর্থাৎ কেমিক্যালি যারা ডিফারেন্ট হবে, কেমিক্যাল কম্পোজিশন আলাদা হবে, কেমিক্যাল প্রপার্টি আলাদা হবে, তাদেরকে কেমিক্যালি ডিফারেন্ট করা হচ্ছে। তাহলে বলা হচ্ছে কি না কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল প্রপার্টিজ,
এরপর দেখে নেব কি যে ফিজিক্যাল ওয়েতে আমরা কিভাবে ভাগ করেছি, আবার কেমিক্যাল ওয়েতে আমরা কিভাবে ভাগ করেছি। না প্রথমে আসছে কি না ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। না ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটারে বলা হচ্ছে কি না ম্যাটারকে মেনলি 5 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি না সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা অ্যান্ড বোস আইনস্টাইন কনডেনসেট। এই 5টার মধ্যে এই 3টা অর্থাৎ সলিড, লিকুইড, গ্যাস হচ্ছে কি না নর্মাল কেস। নর্মাল কেস অর্থাৎ নর্মাল টেম্পারেচারে আমরা এদেরকে দেখতে পাই। আবার বাকি যে দুটো রইল প্লাজমা অ্যান্ড বোস আইনস্টাইন কনডেনসেট, এই দুটো কি না এক্সট্রিম কন্ডিশনে আমরা দেখতে পাই, অর্থাৎ কি এক্সট্রিম কেস। এক্সট্রিম কেস অর্থাৎ এক্সট্রিম কন্ডিশনে আমি এদেরকে দেখতে পাই। এখন দেখো আমরা দেখে নেবো কি সলিড, লিকুইড, গ্যাস এই যে 3টা স্টেট থাকছে, এই 3টা স্টেট কিসের উপর বেসিস করে থাকবে না এই 3টা স্টেট দুটো ফোর্সের উপর বেসিস করে থাকবে। সেই ফোর্সের উপর ব্যালেন্স করে আমরা বলতে পারবো যে সেটা সলিড স্টেটে থাকবে, লিকুইড স্টেটে থাকবে না গ্যাসের স্টেটে থাকবে। দেখো এখানে আমরা আলোচনা করলাম কি সেই দুটো ফোর্স, একটা ফোর্সের নাম হচ্ছে কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আর একটা ফোর্সের নাম হচ্ছে কি না থার্মাল এনার্জি। এই যে ইন্টারমলিকুলার ফোর্স, এই ইন্টারমলিকুলার ফোর্সটা কি না এটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স, এই ফোর্সটার কাজ কি না দিস ফোর্স allows the particles to remain close to each other, অর্থাৎ এরা পার্টিকেলসগুলোকে ক্লোজ টু ইচ আদার রাখতে সাহায্য করে। helps particles to remain close to each other. আবার এক প্রকারের ফোর্স আমরা পাচ্ছি সেটা কি না থার্মাল এনার্জি। সেই থার্মাল এনার্জি কিসের কারণে হচ্ছে না ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য পার্টিকেল, অর্থাৎ যে পার্টিকেলগুলো থাকবে সেই পার্টিকেলের মুভমেন্টের কারণে আমাদের এই থার্মাল এনার্জিটা অ্যারাইজ করছে। তাহলে দিস এনার্জি অ্যারাইজেস due to movement of particle, এখন এই যে থার্মাল এনার্জি বললাম, থার্মাল এনার্জি কি না থার্মাল এনার্জি ইজ অ্যান রিপালসিভ এনার্জি। এটা হলো একটা কি রিপালসিভ এনার্জি। তাহলে দেখো দুটো ফোর্সের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আইএমএফ হলো কি অ্যাট্রাকটিভ এনার্জি, আবার থার্মাল এনার্জি বা টি হলো কি রিপালসিভ এনার্জি। এখন বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ সলিড, লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে এই 3টা অর্ডারটা বিভিন্ন ওয়েতে থাকবে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি না আমরা দেখে নেব যে সলিডের ক্ষেত্রে কি হবে আইএমএফ গ্রেটার দেন থার্মাল এনার্জি। লিকুইডের ক্ষেত্রে কি হবে আইএমএফ লেস দেন থার্মাল এনার্জি। আবার গ্যাসের ক্ষেত্রে কি দেখতে পাবো যে ইন্টারমলিকুলার ফোর্স বা আইএমএফ লেস দেন থার্মাল এনার্জি। অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি, গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম, আবার থার্মাল এনার্জিটা সলিডের ক্ষেত্রে সবচেয়ে কম এবং গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এবার দেখো আমরা 3টা বিষয় দেখে নিচ্ছি। দেখো এই 3টা বিষয়ের মধ্যে কি আছে না সলিড, লিকুইড এবং গ্যাস। সলিড, লিকুইড এবং গ্যাসের মধ্যে পার্টিকেলগুলো কিভাবে কাছাকাছি থাকে না কতটা দূরত্ব থাকে সেইটা আমরা ছবির মাধ্যমে দেখে নিয়েছি। এখানে কি দেখতে পাচ্ছি না সলিড স্টেট কি বলা হচ্ছে যে পার্টিকেলগুলো ক্লোজ টু ইচ আদার থাকবে, অর্থাৎ তাদের মধ্যে স্পেসটা খুবই কম থাকবে, তারা কাছাকাছি কম্প্যাক্ট অবস্থায় থাকবে। লিকুইডের ক্ষেত্রে কি থাকবে, লিকুইডের ক্ষেত্রে যে এই গ্যাপটা কি হবে সলিডের থেকে একটু বেশি হবে কিন্তু গ্যাসের চেয়ে কম হবে। আবার গ্যাসিয়াস ক্ষেত্রে দেখতে পাচ্ছি না পার্টিকেলের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারপার্টিকেল স্পেস আছে, এই জন্য তারা কি থাকে অনেকটা দূরে অবস্থান করে। এরপর আমরা দেখে নেবো এই সলিড, লিকুইড এবং গ্যাস এই যে 3টা স্টেট আমরা বলেছি এই 3টা স্টেটের পার্থক্য কি হবে, অর্থাৎ একে অপরের থেকে কিভাবে তারা পার্থক্য থাকবে। দেখো দেখতে পাচ্ছি কি না সলিডের ক্ষেত্রে ডেফিনেট শেপ আছে কিন্তু লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে ডেফিনেট শেপ নেই। কারণ কি না সলিডের ক্ষেত্রে পার্টিকেলগুলো ক্লোজ টু ইচ আদার থাকে, অর্থাৎ কম্প্যাক্ট অবস্থায় থাকে, এই কারণে সলিডের একটা পার্টিকুলার শেপ আছে যেটা লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে পসিবল নয়। নাম্বার 2 দেখছি না ফ্লো যেহেতু সলিডের ক্ষেত্রে আইএমএফ বা ইন্টারপার্টিকুলার অ্যাট্রাকশনটা অনেক বেশি, এই জন্য পার্টিকেলগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভমেন্ট করতে পারে না, এই কারণে সলিডের ফ্লো দেখা যায় না কিন্তু লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে ফ্লো দেখা যায়। আবার দেখো এই দুটার মধ্যে গ্যাসের ফ্লো রেটটা লিকুইডের থেকে অনেক বেশি, এই কারণে আমরা বলতে পারি কি যে লিকুইড অ্যান্ড গ্যাস আর ফ্লুইড বাট সলিডস আর নট ফ্লুইড ইন নেচার।
তাহলে ফ্লুইডের নেচার কি হবে, আমরা বলতে পারবো কি এটাও ফ্লুইড, এটাকেও বলবো কি না ফ্লুইড। নেক্সট আসছে কি, নেক্সট ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের অর্ডারটা কি দেখতে পাবো না সলিড গ্রেটার দেন, ইন্টারমলিকুলার ফোর্সের অর্ডারটা কি দেখতে পাবো না সলিড গ্রেটার দেন লিকুইড গ্রেটার দেন গ্যাস। ইন্টারমলিকুলার স্পেসের অর্ডার কি দেখতে পাবো না সলিড লেস দেন লিকুইড লেস দেন গ্যাস। এরপর একটা টপিক আসছে সেটা কি না ডিফিউশন। ডিফিউশনটা কি না ডিফিউশন ইজ দ্য ইন্টারমিক্সিং অফ দ্য পার্টিকেলস অফ দেয়ার ওন, অর্থাৎ পার্টিকেলগুলো নিজের চেষ্টাতে একে অপরের সঙ্গে মিশে যাওয়ার যে টেন্ডেন্সি দেখায় সেই টেন্ডেন্সিটাকে আমরা বলবো কি না ডিফিউশন। এখন দেখো যেহেতু সলিড পার্টিকেলগুলো মুভমেন্ট করতে পারে না, আবার লিকুইডের ক্ষেত্রে পার্টিকেলগুলোর মুভমেন্টটা কম হয়, গ্যাসের ক্ষেত্রে পার্টিকেল মুভমেন্ট অত্যধিক বেশি হয়, এই জন্য আমরা বলতে পারি যে ডিফিউশনটা গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ হবে, লিকুইডের ক্ষেত্রে মিডিয়াম হবে, সলিডের ক্ষেত্রে হবে না বললেই চলে। এরপরে আসছে কি কম্প্রেসিবল। কম্প্রেসিবল মানে কি না মনে করো একটা ঘরে 10 জন থাকার যোগ্য, সেখানে 10 জনেই আছে, তাহলে তুমি সেখানে আর একজনকেও রাখতে পারবে না। কিন্তু 10 জন থাকার যোগ্য সেখানে যদি 5 জন থাকে, অপর একজন আসলে কি বা 2 জন আসলে তাদেরকে আমি করব কাছাকাছি করে দিয়ে বাকি 2 জনকে জায়গা করে দিতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি যে লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে পার্টিকেলের যেহেতু স্পেস থাকে, এই জন্য তাদেরকে বাইরে থেকে প্রেসার করে আমরা কাছাকাছি আনতে পারবো, অর্থাৎ তাদেরকে কম্প্রেস করা যাবে, অর্থাৎ তারা কম্প্রেসেবল। কিন্তু সলিডের ক্ষেত্রে যেহেতু পার্টিকেলগুলো আগে থেকেই ক্লোজড কম্প্যাক্টে আছে, তাই আমরা বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করে কাছাকাছি আনতে পারবো না, অর্থাৎ সলিড আর নট কম্প্রেসেবল ইন নেচার। থার্মাল এনার্জি তো বললাম এই প্রথমেই কি না এর ক্ষেত্রে সবচেয়ে লেস, এ ইন্টারমিডিয়েট, এ ভেরি হাই। আবার মোশন কি বললাম, এগুলোর মধ্যে শুধুমাত্র ভাইব্রেশনাল মোশন থাকে, অর্থাৎ সলিড পার্টিকেলসগুলো শুধুমাত্র মিন পজিশনে থেকে ভাইব্রেট করতে পারে, তাদের মধ্যে রোটেশনাল বা ট্রান্সলেশনাল কোনো মোশন থাকে না। আবার কি দেখতে পাচ্ছি লিকুইডের ক্ষেত্রে ভাইব্রেশনাল অ্যান্ড ট্রান্সলেশনাল থাকে, গ্যাসের ক্ষেত্রে ভাইব্রেশনাল, রোটেশনাল অ্যান্ড ট্রান্সলেশনাল অল দ্য মোশনস আর প্রেজেন্ট। নেক্সট দেখতে পাচ্ছি ডেনসিটি। ডেনসিটি কি না ডেনসিটি হচ্ছে কি ভর বাই আয়তন। যেহেতু সলিডের ক্ষেত্রে পার্টিকেলগুলো খুব কাছাকাছি অবস্থায় থাকে, এই কারণে তাদের মাসটা অত্যধিক বেশি হয়, তাই আমরা বলতে পারি কি ডেনসিটি সলিডের ক্ষেত্রে অনেক বেশি, গ্যাসের লিকুইডের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট এবং গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম। তাহলে এই তিনটা হলো কি সলিড, লিকুইড এবং গ্যাসের পার্থক্য। এবার দেখে নেবো যে 3টা স্টেট আমরা বললাম, বাকি যে 2টা স্টেট রইলো সেই 2টা স্টেট কি না একটা হচ্ছে প্লাজমা স্টেট, একটা হচ্ছে কি বোস-আইনস্টাইন কনডেনসেট স্টেট। এই দুটো কি না এই দুটো এক্সট্রিম স্টেট, অর্থাৎ এক্সট্রিম কন্ডিশনাররা বিরাজ করে। তার মধ্যে দেখো এই যে প্লাজমা স্টেট কিভাবে বিরাজ করে না হাই টেম্পারেচার, ভেরি হাই টেম্পারেচারে এটা বিরাজ করে। কি না যদি আমি গ্যাস অবস্থায় আছে কোনো একটা স্টেট, তাকে যদি আমরা হাই টেম্পারেচার হিট করি, হাই টেম্পারেচার হিটিং করি, তাহলে কি যাবে না গ্যাস আয়ন হয়ে যাবে, গ্যাসিয়াস আয়ন প্লাস ইলেকট্রন হবে। এই গ্যাসিয়াস আয়ন অবস্থা থাকাকে আমরা কি বলবো তাকে না প্লাজমা স্টেট। আবার অপোজিটলি কি বলতে পারি বোস-আইনস্টাইন কনডেনসেটে কি বলা হচ্ছে না যখন কোনো পার্টিকেলকে উচ্চ তাপমাত্রায়, যখন কোনো পার্টিকেলকে আমরা নিম্ন তাপমাত্রায় কুল করব, তখন কি হবে না পার্টিকেলগুলো এক জায়গায় কম্প্যাক্ট হয়ে কনডেনসেট করবে, সেই তাকে আমরা বলবো কি বোস-আইনস্টাইন কনডেনসেট। তাহলে এটা কখন হবে না ভেরি লো টেম্পারেচার, ভেরি লো টেম্পারেচার। তাহলে আমরা দেখে নিলাম কি না ফিজিক্যাল ওয়েতে আমরা ম্যাটারকে কিভাবে ক্লাসিফাই করলাম। এরপর আমরা আসবো কি না কেমিক্যাল ওয়েতে ম্যাটারকে আমরা কিভাবে ক্লাসিফাই করব। এরপর আমরা দেখে নেবো কি এই যে ফিজিক্যাল স্টেট বললাম, মেনলি 3টা ফিজিক্যাল স্টেট কি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এই 3টা স্টেট একে অপরের সঙ্গে কিভাবে চেঞ্জ হবে এবং সেই 3টা চেঞ্জের সময় মাস, নাম্বার অফ মলিকিউলস, ভলিউম অফ দ্য সাবস্টেন্স অ্যান্ড ডেনসিটি অফ দ্য সাবস্টেন্সের কি পরিবর্তন ঘটবে সেটা আমরা দেখে নেব। না আমরা কি দেখছি যে সলিডকে যদি আমরা হিট দিই বাইরে থেকে, তাহলে কি হবে না সলিড লিকুইডে কনভার্ট হবে, লিকুইডকে হিট দিলে গ্যাসে কনভার্ট হবে, আবার গ্যাস থেকে যদি আমরা লিকুইড হিট নিয়ে নিই লিকুইড কনভার্ট হবে, লিকুইড থেকে হিট ক্যাপচার নিয়ে নিলে তৈরি হবে কি সলিড। এখন এই যে সলিড থেকে লিকুইড গেল প্রসেসটার নাম হচ্ছে কি না মেল্টিং। লিকুইড থেকে যে গ্যাসে যাবো প্রসেসটার নাম কি বয়লিং। গ্যাস থেকে লিকুইডে আসবো হচ্ছে কনডেনসেশন, অ্যান্ড লিকুইড টু সলিড আসবো সেটা হচ্ছে কি না আমার ফ্রিজিং। ক্লিয়ার। আবার একটা হতে পারে কি সলিড থেকে ডাইরেক্ট
গ্যাসে আসতে পারি, আবার গ্যাস থেকে ডাইরেক্ট সলিডে আসতে পারি, তার নামটা কি না সাবলিমেশন। সাবলিমেশন। তাহলে এটা হলো কি মেল্টিং, এটা হলো কি বয়েলিং, এটা হলো কি কনডেনসেশন, এটা হলো কি ফ্রিজিং। এখন দেখে নেবো কি যে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস বা গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এই সমস্ত ক্ষেত্রে এই যে চারটা প্রপার্টিজ আমি লিখেছি, চারটা প্রপার্টিতে কি পরিবর্তন ঘটবে। প্রথমে চলে আসছে কি না মাস অফ দ্য সাবস্টেন্স। মনে রাখবে কি যে মাস অফ দ্য সাবস্টেন্স ডু নট ডিপেন্ড অন দ্য চেঞ্জ অফ দ্য স্টেট, অর্থাৎ যদি কোনো একটা সাবস্টেন্স এক স্টেট থেকে আরেক স্টেটে যায় তার মাসের কোনো পরিবর্তন ঘটবে না। বিষয়টা কিরকম, আমি যদি 10 গ্রাম আইস নিই সেটাকে হিট করে 10 গ্রামেই ওয়াটার হবে, আবার তাকে যদি আমি আবার হিট করি যে ওয়াটার ভেপারটা পাবো সেটাও কি হবে না 10 গ্রামেই হবে। বোঝা গেল কি দেখলাম যে 10 গ্রাম আইসকে যদি আমি হিট করি যে ওয়াটারটা পাবো সেটা 10 গ্রাম হবে, আবার হিট করলে যে ওয়াটার ভেপারটা পাবো সেটাও 10 গ্রামই হবে, অর্থাৎ মাসের কোনো পরিবর্তন ঘটবে না যখন কোনো একটা সাবস্টেন্স এক স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে। নাম্বার 2 আসছে কি নাম্বার অফ মলিকিউলস। 2 নম্বর কথা কি নাম্বার অফ মলিকিউলসও স্টেটের উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ আমি যদি বলি যে এক্ষেত্রে 10 molecules of water is there in ice state, এটাকে যখনই আমি কনভার্ট করে দেবো লিকুইডে কি হয়ে যাবে 10 মলিকিউলসই হবে, আবার গ্যাসে কনভার্ট করলেও কি হবে 10 মলিকিউলস। বোঝা গেছে। নেক্সট আসছে কি না ভলিউম অফ দ্য সাবস্টেন্স। মনে রাখবে যখন কোনো একটা স্টেট কোনো একটা সাবস্টেন্স ওয়ান স্টেট থেকে অ্যানাদার স্টেটে যাবে তখন ভলিউমের পরিবর্তন ঘটবে। তাহলে আমরা বলতে পারি কি যে ভি অফ এস নট ইকুয়াল টু ভি অফ এল নট ইকুয়াল টু ভি অফ জি, অর্থাৎ তিনটা স্টেটের মধ্যে ভলিউম সেম থাকবে না, যেরকম মাস বা নাম্বার অফ মলিকিউলস ছিল। নেক্সট আসছে কি ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স। ডেন্সিটি কি জানি আমরা না ডেন্সিটি ডি ইকুয়াল টু এম বাই ভি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এম ডু নট ডিপেন্ড আপন দ্য চেঞ্জ অফ দ্য স্টেট বাট ভি ডিপেন্ডস, অর্থাৎ মাস ডিপেন্ড করে না ভলিউম ডিপেন্ড করে। তাহলে ওভারঅল বলতে পারি কি যে ডেন্সিটিটা ডিপেন্ড করবে, অর্থাৎ স্টেট চেঞ্জ করলে ডেন্সিটি চেঞ্জ হবে। অর্থাৎ আমরা বলবো কি ডিএস নট ইকুয়াল টু ডিএল নট ইকুয়াল টু ডিজি। বোঝা গেছে বিষয়টা পুরোপুরি। এরপর আমরা দেখে নেবো কি না কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার, অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন ডিফারেন্ট, কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট, এরকম অবস্থায় আমরা ম্যাটারকে কিভাবে ভাগ করবো না প্রথমে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি না পিওর সাবস্টেন্স অ্যান্ড ইমপিওর সাবস্টেন্স বা মিক্সচার, যেখানে পিওর সাবস্টেন্সকে দুভাগে ভাগ করা হচ্ছে এলিমেন্ট কম্পাউন্ড, ইমপিওর সাবস্টেন্স का মিক্সচারকে ভাগ করা হচ্ছে হোমোজেনাস মিক্সচার, হেটেরোজেনাস মিক্সচার। এদেরকে আবার মেটাল নন মেটাল মেটালয়েডসে ভাগ করা হচ্ছে, এদেরকে আবার ইনঅর্গানিক কম্পাউন্ড এন্ড অর্গানিক কম্পাউন্ডে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা 1 বাই 1 দেখে নেব যে কিভাবে আমরা মেটালকে ক্লাসিফাই করছি কেমিক্যালি। প্রথমে আসছে কি না পিওর সাবস্টেন্স। দেখো পিওর কথার অর্থ কি, বাংলায় যেটা পিওর কথার অর্থ বলি খাঁটি। খাঁটি মানে কি তার মধ্যে শুধুমাত্র একটা জিনিসই থাকবে। আমি যদি বলি খাঁটি ঘি মানে ঘিয়েই থাকবে, তার মধ্যে জল থাকবে না। আমি যদি বলি খাঁটি সোনা সোনাই থাকবে, তার মধ্যে কোনো রূপো বা ব্রোঞ্জ থাকবে না। তাহলে বলতে পারবো কি যে পিওর কথাটার অর্থ হচ্ছে কি খাঁটি, অর্থাৎ সিমিলার টাইপ সেম টাইপ অফ পার্টিকেলস উইল দেয়ার, সেম টাইপস অফ পার্টিকেলস আর প্রেজেন্ট, সেম টাইপস অফ পার্টিকেলস আর প্রেজেন্ট। তাহলে এক্ষেত্রে যে পার্টিকেলগুলো হবে সেই পার্টিকেল কি অ্যাটমস হতে পারে বা মলিকিউলস হতে পারে। অ্যাটমস হোক বা মলিকিউলস হোক যাই হোক না কেন সেটা কি হবে সেম এলিমেন্টারি হবে, অর্থাৎ অ্যাটমস অর মলিকিউলস অফ সেম এলিমেন্ট। এখন এদেরকে কাদেরকে বলবো আমি না পিওর সাবস্টেন্স বলতে পারি কি অ্যাটমসকে অ্যান্ড হোমো অ্যাটমিক মলিকিউলকে, হোমো অ্যাটমিক মলিকিউলকে বলতে পারি। আবার হেটেরোঅ্যাটমিক মলিকিউলকে বলতে পারি হেটেরোঅ্যাটমিক মলিকিউল।
আমরা কি দেখতে পাবো না পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কি হবে, ফিক্সড কম্পোজিশন থাকবে, ফিক্সড স্ট্রাকচার থাকবে অ্যান্ড ফিক্সড প্রপার্টিজ থাকবে। তাহলে পিওর সাবস্টেন্সে কি কি থাকবে, ফিক্সড কম্পোজিশন, ফিক্সড স্ট্রাকচার and fixed properties, fixed properties। দেখো এখানে আমরা অনেকগুলো পিওর সাবস্টেন্স এক্সাম্পল লিখেছি, কি আছে না সোনা আছে, লোহা আছে, জল আছে, ডায়মন্ড আছে, চিনি আছে অ্যান্ড লবণ আছে। প্রশ্ন হচ্ছে এই যে সমস্ত আমরা পিওর সাবস্টেন্স লিখেছি এগুলো কি প্রত্যেকেই সমান, একে অপরের সঙ্গে সমান? না, অ্যান্সার হচ্ছে না, প্রত্যেকটা পিওর সাবস্টেন্স একে অপরের সঙ্গে সমান নয়। পিওর সাবস্টেন্সকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করেছি, সেটা কি না এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। দেখো এরপর আমরা দেখে নেবো কি না পিওর সাবস্টেন্সকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, না পিওর সাবস্টেন্সকে আমরা দু ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি এলিমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড। এখন পিওর সাবস্টেন্স কি বলেছিলাম, অনলি ওয়ান টাইপ অফ পার্টিকেল, অনলি ওয়ান টাইপ অফ পার্টিকেল। এই পার্টিকেলটা অ্যাটমও হতে পারে আবার মলিকিউল হতে পারে। বলা হচ্ছে কি না যখন এলিমেন্ট কাদেরকে বলবো আমরা, অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম থাকবে, অনলি ওয়ান টাইপ অফ অ্যাটম থাকবে, তখন তাদেরকে বলবো কি না এলিমেন্ট। এখন এই অ্যাটমটা সিঙ্গেল অবস্থা থাকতে পারে আবার বন্ডিং অবস্থায় থাকতে পারে। অর্থাৎ এলিমেন্ট আমরা কাদেরকে বলবো না এলিমেন্ট বলবো অ্যাটমস অ্যান্ড হোমো অ্যাটমিক মলিকুলকে, হোমো অ্যাটমিক মলিকুলকে। বিষয়টা কিরকম না দেখো আমি যদি এইচ লিখি, আমি যদি এন লিখি বা ও লিখি, এদেরকেও আমরা এলিমেন্ট বলতে পারি, আবার H2N2O2 এদেরকেও আমরা এলিমেন্ট বলতে পারবো। অর্থাৎ এলিমেন্ট কি হবে না সেক্ষেত্রে শুধুমাত্র একটা টাইপেরই অ্যাটমস থাকবে। নেক্সট আছে কি না কম্পাউন্ড। আবার দেখো এলিমেন্ট কাদেরকে বলছি না এলিমেন্ট এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি সোনা, লোহা বা ডায়মন্ড অর্থাৎ কার্বন। আবার আসছে কি না কম্পাউন্ডে, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হচ্ছে না কম্পাউন্ডের ক্ষেত্রে দু রকম বা তিন রকম অর্থাৎ মোর দেন ওয়ান টাইপের এলিমেন্টের অ্যাটম থাকবে, সেটাও কি কম্বাইন্ড স্টেটে থাকবে। আমরা বলতে পারি কি মোর দেন ওয়ান টাইপ অফ atoms remain in combined state, combined state। এই যে কম্বাইন্ড স্টেট থাকবে এই কম্বিনেশনটা ঘটবে কি হিসেবে হবে না কম্বিনেশনটা একটা ফিক্সড রেশিওতে ঘটবে। অর্থাৎ এই কম্বাইন্ড ফরমেশনে কি ঘটবে না ফিক্সড রেশিওতে থাকবে। নেক্সট আমরা বলতে পারি না কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো কি হবে না ক্যারেক্টারিস্টিক্স টোটালি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মনে করো যদি হাইড্রোজেন এবং অক্সিজেন কম্বাইন করে তৈরি করে ওয়াটার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি হাইড্রোজেন দাহ্য গ্যাস, অক্সিজেন দহনে সাহায্য করে, কিন্তু কি ওয়াটার আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ যে দুটো এলিমেন্ট কম্বাইন করে কম্পাউন্ড ফরমেশন হলো সেই কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো থাকে না। আবার দেখো এই কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে সেপারেট করতে পারবো না। এলিমেন্টস ক্যান নট বি সেপারেটেড, এলিমেন্টস ক্যান নট বি সেপারেটেড from the compound, from the compound। অর্থাৎ কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে অর্থাৎ যে এলিমেন্টগুলো দিয়ে কম্পাউন্ডটা তৈরি হবে সেই এলিমেন্টগুলোকে আমরা সেপারেট করতে পারবো না। এটা হচ্ছে কি দ্য পিওর সাবস্টেন্সেস ক্লাসিফিকেশন এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। আবার দেখো এই যে এলিমেন্ট লিখেছিলাম আমরা, এলিমেন্টে কি সমস্ত এলিমেন্ট আবার বিভিন্ন রকম নয়, তাদের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে। এই ক্যারেক্টারিস্টিক্স বিশেষ করে আমরা এলিমেন্টসকে কয় ভাগে ভাগ করবো, মেটাল, নন মেটাল and metalloids, metalloids। আবার কম্পাউন্ডকে অরিজিন বেসিসে আমরা মিনারেল অরিজিনকে বলতে পারি কি ইনঅর্গানিক কম্পাউন্ড, আবার লিভিং অর্গানিজম থেকে যেটা পাবো তাদেরকে বলতে পারি কি অর্গানিক কম্পাউন্ড। এরপর আমরা আসছি কি না ইম্পিওর সাবস্টেন্স অর মিক্সচার। ইম্পিওর সাবস্টেন্স অর মিক্সচার কাদেরকে বলবো না যেখানে দুই বা তার বেশি পিওর সাবস্টেন্স মিক্সড অবস্থায় থাকবে তাদেরকে বলবো কি না ইম্পিওর সাবস্টেন্স বা মিক্সচার। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি মোর দেন ওয়ান পিওর সাবস্টেন্স
pure substances when mixes forms a mixture তাহলে আমরা দেখতে পারি কি যে পিওর এ প্লাস পিওর বি, পিওর এ মনে করে একটা কম্পাউন্ড নিলাম পিওর সাবস্টেন্স প্লাস পিওর বি আর একটা পিওর সাবস্টেন্স কি বি, সেক্ষেত্রে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কি হয়ে যাবে না একটা মিক্সচার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে মিক্সচারের মধ্যে কি দেখতে পাচ্ছি যে একই টাইপের পার্টিকেল থাকবে না, বিভিন্ন ধরনের পার্টিকেল থাকবে। যদি এই মিক্সচারটা কথা কনসিডার করি তাহলে সেই মিক্সচারের মধ্যে এ এর পার্টিকেলও আছে আবার বি এর পার্টিকেলও আছে। এরকম যখন ঘটনা ঘটবে তখন তাদেরকে বলবো কি ইমপিওর সাবস্টেন্স বা মিক্সচার। দেখো এখানে আমরা বিভিন্ন রকম ইমপিওর সাবস্টেন্স বা মিক্সচারের কথা লিখেছি। এখন এই যে সমস্ত ইমপিওর সাবস্টেন্স বা মিক্সচারগুলো আছে, প্রশ্ন হচ্ছে সমস্ত ইমপিওর সাবস্টেন্স কি একই রকম, অর্থাৎ সমস্ত মিক্সচার কি একই রকম? না, সমস্ত মিক্সচার একই রকম নয়, মিক্সচারও আবার দু রকম হয়। অর্থাৎ মিক্সচারকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কি হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হচ্ছে কি হেটেরোজিনিয়াস মিক্সচার। দেখো আমরা এই ইমপিওর সাবস্টেন্স বা মিক্সচারকে মেনলি দুটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে কি হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হচ্ছে কি হেটেরোজিনিয়াস মিক্সচার। এখন দেখে নেব হোমোজিনিয়াস মিক্সচার কি না। হোমোজিনিয়াস মিক্সচারকে অনেক সময় ইভিন মিক্সচারও বলা হয় বা ইউনিফর্ম মিক্সচারও বলা হয়। কি বললাম না, ইভিন মিক্সচার বা ইউনিফর্ম মিক্সচার। এখন কোন সব টাইপের মিক্সচারকে আমরা হোমোজিনিয়াস মিক্সচার বলবো না, বলা হচ্ছে যে সমস্ত মিক্সচারের ক্ষেত্রে কম্পোজিশন ইজ রিমেন সেম এভরিওয়্যার, কম্পোজিশন রিমেন সেম এভরিওয়্যার, তাদেরকে আমরা বলবো কি না হোমোজিনিয়াস মিক্সচার। বিষয়টা কীরকম না, মনে করো আমি একটা হোমোজিনিয়াস মিক্সচার নিচ্ছি, কি আমি একটা মিক্সচার নিলাম সুগার প্লাস ওয়াটার। এখন এই সুগার প্লাস ওয়াটার সলিউশনটা নিয়ে আমি তিন জায়গা থেকে কালেক্ট করলাম। এখান থেকে কালেক্ট করলাম, এটাকে বললাম এ, এখান থেকে কালেক্ট করলাম, এটাকে বললাম বি, আবার এখান থেকে কালেক্ট করলাম, বললাম কি সি। না হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে কি হবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। অর্থাৎ আমরা যদি সুগার সলিউশন তৈরি করি সুগারের সঙ্গে ওয়াটার মিশিয়ে, তাহলে এ বি সি তিনটে জায়গা থেকে যদি আমি কালেক্ট করি, তিন জায়গার টেস্ট সমান হবে। টেস্ট সমান হবে মানে কি, তিনটে জায়গাতেই ওয়াটার এবং চিনির যে রেশিওটা সেটা সবসময় সমান থাকবে। কি বলা হচ্ছে তাহলে, যে অলওয়েজ কম্পোজিশন উইল বি রিমেন সেম এভরিওয়্যার। তুমি পাত্রে যেখান থেকে কালেক্ট করো না কেন রেশিওটা সবসময় সমান থাকবে, অর্থাৎ কম্পোজিশনটা সবসময় সমান থাকবে। তাহলে এর এক্সাম্পল স্বরূপ আমরা কি বলতে পারি না, এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি সুগার ওয়াটার বলতে পারি, সুগার প্লাস ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার বলতে পারি, সল্ট প্লাস ওয়াটার, CuSO4 প্লাস ওয়াটার বলতে পারি। এগুলো হচ্ছে কি না হোমোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল। নেক্সট আসছে আমরা কি হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার কি বলা হচ্ছে না, হেটেরোজিনিয়াস মিক্সচারকে বলা হচ্ছে আনইভিন মিক্সচার আর নন ইউনিফর্ম মিক্সচার, নন ইউনিফর্ম মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার কাদেরকে বলবো, যে সমস্ত মিক্সচারের ক্ষেত্রে মিক্সচারের সমস্ত অংশে কম্পোজিশন সমান থাকবে না, তাদেরকে বলা হলো কি হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে বলা হলো কি composition do not remain same, composition do not remain same everywhere, সমস্ত জায়গায় কম্পোজিশন সমান থাকবে না। যদি সিমিলারলি আমরা একটা বিষয় নিই, যে এই একটা বিকার নিলাম, সেই বিকারের মধ্যে কি নিলাম না ক্লে প্লাস ওয়াটার। ক্লে প্লাস ওয়াটার নেওয়ার পরে আমি যদি তিন জায়গা থেকে এটা কালেক্ট করি, মনে করে কালেক্ট করলাম এখান থেকে, কালেক্ট করলাম এখান থেকে, আবার কালেক্ট করলাম এখান থেকে, এক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে এর যে কম্পোজিশন, বি জায়গার যে কম্পোজিশন, সি জায়গার যে কম্পোজিশন সেটা সবসময় সমান হবে না। আমরা বলতে পারবো কি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। বোঝা গেছে? এটা হচ্ছে কি হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার আমরা বিভিন্ন রকম হতে পারে, স্যান্ড ওয়াটার হতে পারে, স্যান্ড প্লাস ওয়াটার হতে পারে, ক্লে প্লাস ওয়াটার হতে পারে। বোঝা গেছে? এগুলো হচ্ছে কি না হেটেরোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল। এখন আমরা দেখে নেব যে এই হেটেরোজিনিয়াসের ক্ষেত্রে এরকম কেস আর হোমোজিনিয়াসের ক্ষেত্রে এরকম কেসটা ঘটছে কেন।
দেখো আমরা কি দেখতে পাচ্ছি না, হোমোজেনিয়াস ক্ষেত্রে যে পার্টিকেলগুলো থাকে সেই পার্টিকেলগুলো থাকে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে। এক্ষেত্রে দেখো হোমোজেনিয়াস মিক্সচার ক্ষেত্রে দেখছি রেড হোয়াইট করে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন আছে পার্টিকেলগুলোর মধ্যে, কিন্তু হেটেরোজেনিয়াসের ক্ষেত্রে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন নেই। কিরকম বিষয়টা, যদি আমি এইখানটা কনসিডার করি, দেখো রেড বেশি হোয়াইট কম, আবার যদি এইখানটা কনসিডার করি হোয়াইট বেশি রেড কম, তাহলে বলতে পারি কি হেটেরোজেনিয়াস বা হোমোজেনিয়াস মিক্সচার অ্যারাইজ করছে। কেন না, ডিউ টু দ্য আনইভেন ডিস্ট্রিবিউশন অফ দ্য পার্টিকেলস ইন দ্য মিক্সচারের মধ্যে যখন ইভিন থাকবে তখন তৈরি হয়ে যাবে কি হোমোজেনিয়াস মিক্সচার, যখন আনইভিন হবে তখন হয়ে যাবে কি হেটেরোজেনিয়াস মিক্সচার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখে নিলাম কি যে হেটেরোজেনাস এন্ড হোমোজেনাস শেষ করলাম। এই স্লাইডে আমরা দেখে নেব কি না কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ ম্যাটার। না বলা হচ্ছে আমরা যে ম্যাটার সম্পর্কিত আইডিয়া কাটছি, এই ম্যাটারটা কিরকম, অর্থাৎ ম্যাটার কোনো ইউনিক সাবস্টেন্স, ইউনিক স্পিসিস, না ম্যাটার কোনো কিছু দিয়ে তৈরি হয়েছে, মানে ম্যাটারের মধ্যে কোনো পার্টিকেল আছে। দেখো এখানে আমি অনেকগুলো ছবি দিয়েছি, সেই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি না, প্রথম ছবি দেখো দিয়েছি আমি কি রুবিক্স কিউব, তারপরে কি আছে তরমুজ, আছে ফুটবল। এখন দেখো ফুটবল আর রুবিক্স কিউবের মধ্যে সিমিলারিটি কি, রুবিক্স কিউবটা হয়েছে কি না ছোট ছোট কিউবগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে, আবার ফুটবলটা হয়েছে কি ছোট ছোট শেপগুলোকে একসাথে সেলাই করে। এই দুজনের সাপেক্ষে তরমুজের পার্থক্য কি না, তরমুজটাকে দেখে মনে হচ্ছে একটা শুধু ওটাই জিনিস, ওটা কোনো কিছু দিয়ে তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাটার সম্পর্কিত আমরা আইডিয়া করছি বা ম্যাটার সম্পর্কিত কথা বলছি, এই ম্যাটারটা দেখতে কিরকম হবে, মানে ম্যাটার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে, এই রুবিক্স কিউব অ্যান্ড ফুটবলের মতো হবে না তরমুজের মতো হবে। বলা হচ্ছে যে ম্যাটার তরমুজের মতো নয়, ম্যাটার কি ফুটবল এবং রুবিক্স কিউবের মতো পার্টিকেল নিয়ে গড়ে উঠেছে। যে পার্টিকেলগুলো নিয়ে ম্যাটারটা গড়ে উঠেছে তাদেরকে বলা হয় কি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ দি ম্যাটার, অর্থাৎ ম্যাটারের গঠনকারী কণিকা। এবার দেখে নেব আমরা যে ম্যাটারের মধ্যে কি কি পার্টিকেল বা কি কি কণিকা থাকবে। দেখো জেনারেলি আমরা দেখব কি না ম্যাটারের মধ্যে তিন ধরনের কণিকা থাকে, একটা হচ্ছে অ্যাটম, একটা হচ্ছে মলিকিউল, আরেক ধরনের হচ্ছে কি না আয়ন। তাহলে দেখতে পাচ্ছি কি অ্যাটম, মলিকিউল অ্যান্ড আয়ন। এখন দেখো এই অ্যাটম, মলিকিউল অ্যান্ড আয়নের মধ্যে আমরা প্রথমে দেখে নেব কি অ্যাটম যখন শুধু অবস্থায় থাকবে বা ফ্রি অবস্থায় থাকবে, ফ্রি বা আইসোলেটেড অবস্থায় থাকবে, তখন তাকে বলবো কি আমরা অ্যাটম। এখন এই অ্যাটমটাই যখন কম্বাইন্ড স্টেটে থাকবে তখন বলবো কি মলিকিউল, কম্বাইন্ড স্টেটে থাকলে বলবো কি মলিকিউল। আবার এই অ্যাটমটা যখন চার্জ স্টেটে থাকবে, চার্জ স্টেটে থাকবে তখন ওকে বলবো কি না আয়ন। অর্থাৎ আমরা বলতে পারি কি অ্যাটম আইসোলেটেড অবস্থা থাকলে অ্যাটম, কম্বাইন্ড অবস্থা থাকলে মলিকিউল এবং চার্জ অবস্থা থাকলে আয়ন। অ্যাটম, মলিকিউল এন্ড আয়ন এই তিন প্রকারের কণিকা ম্যাটারের মধ্যে থাকে। এখন আমরা একের পর এক অ্যাটম, মলিকিউলস এবং আয়ন সংক্রান্ত আইডিয়াগুলো কিছু জেনে নেব। তাহলে আমরা দেখে নেবো কি না অ্যাটমস। অ্যাটমস কাকে বলা হচ্ছে না, অ্যাটমস বলা হচ্ছে ম্যাটারের সেই ক্ষুদ্রতম পার্টিকেলটা যেটা স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে আবার নাও পারে এবং যেটা কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করবে। বলছে কি যে স্মলেস্ট পার্টিকেলস অফ ম্যাটার হুইচ মে অর মে নট হ্যাভ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স অ্যান্ড হুইচ পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশন। তাহলে দেখো বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে আর থাকবে না। মনে রাখবে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এই সংক্রান্ত নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে কি থাকবে না ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে। আবার যদি আমি অন্যান্য ক্ষেত্রে কনসিডার করি অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ক্লোরিন এদের ক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে না। বুঝা গেছে? আবার যদি আমাকে দেখতে হয় যে অ্যাটম সংক্রান্ত কিছু আইডিয়া, আমি কি দেখে নেব না অ্যাটমস হচ্ছে কি নিউট্রাল ইন নেচার। অ্যাটমস আর নিউট্রাল ইন নেচার। নেক্সট আমরা বলতে পারি কি অ্যাটমস আর আইসোলেটেড। আইসোলেটেড atoms take part in chemical reaction, take part in chemical reaction. Next বলতে পারি কি may or may not have, may or may not have individual existence. তাহলে এগুলো গেল কি না অ্যাটমসের ক্রাইটেরিয়া। তাহলে আমরা অ্যাটম কি বলতে পারি
হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এই সংক্রান্তগুলোকে আমরা বলতে পারি কি অ্যাটমস। এবং অ্যাটমকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে না, অ্যাটমকে প্রকাশ করা হচ্ছে সিম্বল দ্বারা। অ্যাটমকে প্রকাশ করা হয় কি একটা সিম্বল দিয়ে, বোঝা গেছে। এরপরে দেখে নেবো কি যে সাব অ্যাটমিক পার্টিকেলস অফ দ্য অ্যাটম, অর্থাৎ অ্যাটম কি কি সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে গড়ে উঠেছে। না, অ্যাটম মেইনলি তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে গড়ে উঠেছে, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। এছাড়া আরো অনেক কম গুরুত্বপূর্ণ পার্টিকেল রয়েছে, কিন্তু আমরা এখানে আলোচনা করে দেবো মেইন তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। দেখো ইলেকট্রনকে প্রকাশ করা হচ্ছে কি না, ইলেকট্রনকে প্রকাশ করা হচ্ছে ই মাইনাস দিয়ে, প্রোটনকে প্রকাশ করা হচ্ছে পি প্লাস দিয়ে, নিউট্রনকে প্রকাশ করা হচ্ছে এন জিরো দিয়ে, বোঝা গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ পার্টিকেল, প্রোটন ইজ পজিটিভলি চার্জ পার্টিকেল অ্যান্ড নিউট্রন ইজ নিউট্রাল ইন নেচার or uncharged. Next, absolute or exact mass of the electron. It is minus 1.6 into 10 to the power minus 19 coulomb. Proton is plus 1.6 into 10 to the power minus 19 coulomb. Neutron is 0. If we consider the relative charge, relative charge consider করতে হবে, বলবো কি ইলেকট্রন -1, প্রোটন +1, নিউট্রন 0। এরপর দেখে নেবো কি অ্যাবসলিউট মাস। অ্যাবসলিউট মাস ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে না 9.1 into 10 to the power minus 31 কেজি। প্রোটনের ক্ষেত্রে কি হবে 1.6725 into 10 to the power minus 27 কেজি। নিউট্রনের ক্ষেত্রে হবে 1.6750 into 10 to the power minus 27 কেজি। আমরা যদি রিলেটিভ মাস বলি তাহলে বলতে পারবো কি এটাকে বলবো কি 1 ওহম, এটাকে বলবো কি 1 ওহম, এটাকে বলবো কি 1/1837 ওহম, বোঝা গেছে। তাহলে আমরা দেখে নিলাম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন অ্যাটমের এই তিনটা সাবঅ্যাটমিক পার্টিকেলের চার্জ, মাস, রিলেটিভ চার্জ অ্যান্ড রিলেটিভ মাস। এবার দেখে দেবো যে আইডেন্টিফিকেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাটম, অর্থাৎ কোন একটা অ্যাটমকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে এবং কিভাবে রিপ্রেজেন্ট করব। দেখো আইডেন্টিফিকেশন অফ অ্যাটম অর্থাৎ একটা অ্যাটমকে আইডেন্টিফাই করা হবে তিনটা জিনিস দিয়ে। কি কি জিনিস না, একটা হচ্ছে সিম্বল, নাম্বার 2 হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার যেটাকে আমরা জেড বলি, নাম্বার 3 হচ্ছে কি না মাস নাম্বার, মাস নাম্বার, এটাকে আমরা বলি কি এ দ্বারা প্রকাশ করি। তাহলে কি দেখতে পাচ্ছি না কোনো একটা অ্যাটমকে আমি রিপ্রেজেন্ট করবো কিভাবে না কোনো একটা অ্যাটমকে আইডেন্টিফাই করা হচ্ছে সিম্বল দিয়ে, অ্যাটমিক নাম্বার দিয়ে এবং মাস নাম্বার দিয়ে। রিপ্রেজেন্ট করবো কিভাবে না রিপ্রেজেন্ট করা হবে এইভাবেই এক্স এ এক্স জেড এ, অথবা আমি লিখতে পারি কি এক্স জেড এ, বা লিখতে পারি এক্স জেড এ, বোঝা গেছে। এক্ষেত্রে আমরা বলবো কি জেড সমান কি বললাম না জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এ হলো কি মাস নাম্বার, বোঝা গেছে। তাহলে কোনো একটা অ্যাটমকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে এরকম ভাবে এক্স এ দিয়ে, আবার আইডেন্টিফাই করছি কিসের জন্য অর্থাৎ কোনো একটা অ্যাটমকে আইডেন্টিফাই করতে গেলে আমার তিনটা জিনিস লাগছে, একটা হচ্ছে সিম্বল, নাম্বার 2 অ্যাটমিক নাম্বার, নাম্বার 3 মাস নাম্বার। এরপর আমরা দেখে নেবো কি অ্যাটমিক নাম্বার, মাস নাম্বারগুলো কি এবং কিভাবে আমরা কাউন্টিং করব। দেখো ফার্স্ট আসছি আমরা কি অ্যাটমিক নাম্বার। মনে রাখবে কি অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটন অফ দি অ্যাটম। অ্যাটমের যতগুলো প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যা হচ্ছে তার কি না অ্যাটমিক নাম্বার। ইন কেস অফ নিউট্রাল কেস অর্থাৎ আমরা যদি অ্যাটম বলি সেক্ষেত্রে কি দেখতে পাই না নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। তাহলে বলতে পারি কি যে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন অর্থাৎ জেড ইকুয়াল টু পি প্লাস অর ই মাইনাস। সিমিলারলি আমরা বলতে পারি কি মাস নাম্বার কাকে বলবো না টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন কে আমরা বলবো কি মাস নাম্বার। তাহলে মাস নাম্বার এ ইকুয়াল টু কি বলতে পারি পি প্লাস এন,
বোঝা গেছে? এখন দেখো আমরা জেড ইকুয়াল টু বলছি পি, এ ইকুয়াল টু বলছি কি পি প্লাস এন। তাহলে আমরা সিমিলারলি কি লিখতে পারি না, এ ইকুয়াল টু জেড প্লাস এন বা এন ইকুয়াল টু বলতে পারি এ মাইনাস জেড। বোঝা গেছে? তাহলে যদি জেড দেওয়া থাকে সেটা হবে কি নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন, এ দেওয়া থাকলে প্রোটন প্লাস নিউট্রন, সেখান থেকে নাম্বার অফ নিউট্রন আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। বিষয়টা কীরকম না, যেমন মনে করো আমার দেওয়া আছে অক্সিজেন 816, এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে 8 ইজ দ্য অ্যাটমিক নাম্বার, অর্থাৎ জেড ইকুয়াল টু 8, 16 ইজ দ্য মাস নাম্বার, এ ইকুয়াল টু 16। যেহেতু দেখো 8 দেওয়া আছে অ্যাটমিক নাম্বার, আমরা বলতে পারি কি পি ইকুয়াল টু 8, ই মাইনাস ইকুয়াল টু 8, আবার এ ইকুয়াল টু কি 16, মানে এন ইকুয়াল টু জেড মাইনাস এ মাইনাস জেড ইকুয়াল টু 16 মাইনাস 8, 8। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন, 8টা প্রোটন অ্যান্ড 8টা নিউট্রন আছে। বোঝা গেছে বিষয়টা? এরপর দেখো নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রনের সাপেক্ষে আমরা কিছু অ্যাটমিক স্পিসিসের নামকরণ করব। প্রথমে আসছি আমরা কি আইসোটোপস। না, আইসোটোপস কাদের কি বলবো? আইসোটোপস হচ্ছে কি সেম এলিমেন্ট অ্যাটম। আইসোটোপ হচ্ছে কি সেম এলিমেন্ট অ্যাটম। আইসোটোপ কাদেরকে বলবো না, যাদের ক্ষেত্রে জেড ইকুয়াল টু সেম, এ ইকুয়াল টু ডিফারেন্ট, এ ইকুয়াল টু ডিফারেন্ট। অর্থাৎ আমরা বলতে পারি ইকুয়াল অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার স্পিসিস আর নোন অ্যাজ আইসোটোপস। অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি বলবো না, মনে করো হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 অর্থাৎ প্রোটিয়াম, deuterium and tritium, these three are the examples of isotopes of hydrogen। বা আমরা যদি বলি কার্বন 612, কার্বন 613, কার্বন 614, এই তিনটা হলো কি কার্বনের আইসোটোপস। কেন না, দেখো কার্বনের 666 তিনটার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা সেম আছে, শুধুমাত্র মাস নাম্বারটা চেঞ্জ হচ্ছে। প্রথম ক্ষেত্রে কি আছে 12, দ্বিতীয় ক্ষেত্রে 13, তৃতীয় ক্ষেত্রে 14। বোঝা গেছে? নেক্সট আসছে আমরা কি আইসোবার। আইসোবার কাদেরকে বলবো না, আইসোবার বলা হচ্ছে যে সমস্ত স্পিসিসের অ্যাটমিক নাম্বারটা চেঞ্জ হবে কিন্তু মাস নাম্বারটা সেম থাকবে, তাদেরকে বলবো আইসোবার। তাহলে দেখে নেব আইসোবারের ক্ষেত্রে এ ইকুয়াল টু সেম, জেড ইকুয়াল টু ডিফারেন্ট, জেড ইকুয়াল টু ডিফারেন্ট। তাহলে আমি যদি বলি আর্গন 1840 অ্যান্ড ক্যালসিয়াম 2040, এই দুটো কিসের এক্সাম্পল না, এই দুটো আইসোবারের এক্সাম্পল। কেন দেখো এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 18, অ্যাটমিক নাম্বার 20, অর্থাৎ অ্যাটমিক নাম্বারে পার্থক্য আছে, কিন্তু এখানে মাস নাম্বার 40, এখানেও মাস নাম্বার 40, মাস নাম্বার সেম আছে। তাহলে মাস নাম্বার সেম, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, এরকম কোন স্পিসিসকে আমরা বলবো কি আইসোবার। নাম্বার 3 আসছে কি আইসোটোন। আইসোটোন মনে রাখবে কি না, স্পিসিস হ্যাভিং সেম নাম্বার অফ নিউট্রন, অর্থাৎ যে সমস্ত স্পিসিসের মধ্যে নাম্বার অফ নিউট্রনটা সেম থাকবে তাদেরকে বলবো আইসোটোন। কি বলবো না, নাম্বার অফ নিউট্রন মাস্ট বি ইকুয়াল। যখন এই কেসটা ঘটবে তখন তাদেরকে বলবো কি আইসোটোন। দেখে নাও, যদি আমি বলি কার্বন 613 অ্যান্ড নাইট্রোজেন 714, কি দেখতে পাচ্ছি এক্ষেত্রে? এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইলেকট্রন কার্বনের ক্ষেত্রে 6, প্রোটন 6, নিউট্রন কত না, নিউট্রন 13 মাইনাস 6 ইকুয়াল টু 7। নাইট্রোজেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ইলেকট্রন ইকুয়াল টু 7, প্রোটন ইকুয়াল টু 7, নিউট্রন ইকুয়াল টু 14 মাইনাস 7 ইকুয়াল টু 7। অর্থাৎ আমরা বলতে পারি কি যে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন আলাদা হতে পারে, কিন্তু নাম্বার অফ নিউট্রন সমান, নাম্বার অফ নিউট্রন সমান, তাদেরকে বলবো কি আইসোটোন। তাহলে যেহেতু এখানে এটাও 7, এটাও 7, আমরা বলবো কি এই দুটো স্পিসিস একেবারে আইসোটোন। নেক্সট আসছে কি না আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস কাদেরকে বলবো না, যে সমস্ত স্পিসিসের নাম্বার অফ ইলেকট্রন সবসময় সমান থাকবে। তাই স্পিসিস হ্যাভিং সেম নাম্বার অফ ইলেকট্রন, স্পিসিস
having same number of electron, same number of electron, মনে করে আমি লিখলাম না নিয়ন Na প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ও 2 মাইনাস, F মাইনাস, এই যে সমস্ত স্পিসিসগুলো লিখেছি এই সমস্ত স্পিসিসের কি ইলেকট্রন সংখ্যা সবসময় সমান। এই ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার জন্য এদেরকে আমরা বলবো কি আইসো ইলেকট্রনিক স্পিসিস। এদের প্রত্যেকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত না 10। নেক্সট হচ্ছে কি আইসোস্টার্স। আইসোস্টার্স কাদেরকে বলবো যে সমস্ত স্পিসিসের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সেম হবে এবং টোটাল নাম্বার অফ অ্যাটম সেম হবে তাদেরকে বলবো কি আইসোস্টার্স। আইসোস্টার্সের ডেফিনেশন কিভাবে দেব না টোটাল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড total number of atoms are equal, atoms are equal। যখন এই কেসটা ঘটবে অর্থাৎ টোটাল নাম্বার অফ অ্যাটমস স্পিসিসের মধ্যে নাম্বার অফ অ্যাটম সেম থাকবে এবং নাম্বার অফ ইলেকট্রন সেম থাকবে তখন তাদেরকে বলবো কি না আইসোস্টার্স। অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি নিয়ে নেবো আমরা দেখতে পাবো কি যদি N2 অ্যান্ড CO বলি এদেরকে একে অপরের আইসোস্টার বলতে পারি। কেন নাইট্রোজেনের মধ্যে দেখো অ্যাটম আছে কি atoms equal to 2, electron equal to 7 plus 7 equal to 14। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি atom equal to 2, electron equal to কার্বনের 6, অক্সিজেনের 8 equal to 14। তাহলে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন দুজনের ক্ষেত্রে দুটো করে অ্যাটম আছে এবং ইলেকট্রন আছে 14টা করে, অর্থাৎ নাম্বার অফ অ্যাটম আর নাম্বার অফ ইলেকট্রন সেম, তাই আমরা বলতে পারি তারা একেবারে আইসোস্টার্স। তাহলে আমরা এই দেখে নিলাম কি যে অ্যাটমিক স্পিসিস। এবার দেখে নেবো কি না মলিকিউলস। আমরা বলেছি কি না মলিকিউলস আর দ্য কম্বাইন্ড ফর্ম অফ দি অ্যাটমস, অর্থাৎ অ্যাটমগুলো যখন কম্বাইন্ড ফর্মে থাকে তখন তাদেরকে আমরা বলি মলিকিউলস। তাহলে মলিকিউলের ডেফিনিশন দেওয়া আছে কিভাবে দ্য স্মলেস্ট পার্টিকলস অফ ম্যাটার হুইচ হ্যাভ ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স অ্যান্ড বিয়ার অল দ্য প্রপার্টিজ অফ দি ম্যাটার। অর্থাৎ বলতে পারি কি যে ম্যাটারের যে সমস্ত প্রপার্টিজগুলো সমস্ত প্রপার্টিজেই মলিকিউল বিয়ার করবে এবং মলিকিউল ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করতে পারবে। তাহলে মলিকিউলকে আমরা বলবো কি combined form of matter, a combined form of atom। এখন দেখো মনে করো আমি নিলাম কি A একটা অ্যাটম A আর একটা অ্যাটম তৈরি হতে পারে কি A2, আবার যদি মনে করি A একটা অ্যাটম B আর একটা অ্যাটম তৈরি হতে পারে কি AB। তাহলে মলিকিউল দুই ধরনের হতে পারে, সেম টাইপস অফ অ্যাটমস কম্বাইন করে মলিকিউল তৈরি করতে পারে, আবার ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমস কম্বাইন করে মলিকিউল তৈরি করতে পারে। এই হিসাবে আমরা মলিকিউলকে দুভাগে ভাগ করব, একটা বলবো কি সিমেট্রিক্যাল মলিকিউল বা হোমোঅ্যাটমিক মলিকিউল, আর একটা বলবো কি আনসিমেট্রিক্যাল মলিকিউল বা হেটেরো অ্যাটমিক মলিকিউল। তাহলে A2 টাইপটাকে বলবো কি হোমোঅ্যাটমিক মলিকিউল, হোমোঅ্যাটমিক মলিকিউল। আর এবি টাইপটাকে বলবো কি হেটেরো অ্যাটমিক মলিকিউল, হেটেরো অ্যাটমিক মলিকিউল। হোমোঅ্যাটমিক মলিকিউল মানে কি না অ্যাটমস ফ্রম দি সেম এলিমেন্ট উইল কাম টু কম্বাইন টু ফর্ম দি মলিকিউল। তাহলে অ্যাটমস অফ সেম এলিমেন্ট কম্বাইন। আর হেটেরোঅ্যাটমিক কি বললাম না অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট, অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন। এখন দেখো হোমোঅ্যাটমিক এক্সাম্পল আমরা কি বলতে পারি না হোমোঅ্যাটমিক আমরা বলতে পারি কি H2, O2, Cl2, N2, these are the examples of homoatomic molecule। হেটেরোঅ্যাটমিক কি বলতে পারি NH3, H2O, HCl, these are the examples of heteroatomic molecule। বোঝা গেছে? এখন কোন একটা মলিকিউলকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে না তার ফর্মুলা দিয়ে। মলিকিউলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি তার ফর্মুলা দিয়ে। বোঝা গেছে বিষয়টা?
এবার দেখো অ্যাটমিসিটি, অ্যাটমিসিটি কাকে বলবো? কোনো একটা মলিকুলের মধ্যে যতগুলো অ্যাটম থাকবে সেই নাম্বারটাকে আমরা বলবো তার কি? অ্যাটমিসিটি। অর্থাৎ যতগুলো অ্যাটম নিয়ে কোনো একটা মলিকুল তৈরি হবে, বা বলতে পারি কোনো একটা মলিকুলের মধ্যে যতগুলো অ্যাটম থাকবে সেই সংখ্যাটি তার কি? অ্যাটমিসিটি। তাহলে অ্যাটমিসিটি ডেফিনেশন স্বরূপ কি বলতে পারি? না, নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট in one molecule, present in one molecule। এখন দেখো এই যে আমরা মলিকিউলকে ভাগ করলাম, মলিকিউলকে আমরা ভাগ করলাম দুভাগে। একটা ছিল কি? হোমো অ্যাটমিক মলিকিউল, হোমো অ্যাটমিক মলিকিউল। আর একটা কি ছিল? না, হেটেরো অ্যাটমিক মলিকিউল, হেটেরো অ্যাটমিক মলিকিউল। হোমোঅ্যাটমিক মলিকিউল আর হেটেরোঅ্যাটমিক মলিকিউল। এখন হোমোঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে আমরা বলতে পারি কি? যদি নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু 2 হয় তাহলে বলবো কি ডাইঅ্যাটমিক, নাম্বার 3 হলে বলবো কি ট্রাইঅ্যাটমিক, 4 হলে বলবো কি টেট্রাঅ্যাটমিক, 1 হলে বলবো কি? না, মোনোঅ্যাটমিক। ক্লিয়ার? তাহলে মোনোঅ্যাটমিক এক্সাম্পল আমরা কি বলতে পারি? নোবেল গ্যাসেস, নোবেল গ্যাসেস। ডাইঅ্যাটমিক বলতে পারি কি? অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন। ট্রাইঅ্যাটমিক বলতে পারি কি? O3। টেট্রাঅ্যাটমিক বলতে পারি কি? না, P4। তাহলে দেখো হোমোঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে অ্যাটমিসিটি যদি 1 হয় তাদেরকে বলবো কি? হোমোঅ্যাটমিক মলিকিউল। অ্যাটমিসিটি 2 হলে বলবো কি? ডাইঅ্যাটমিক মলিকিউল। 3 হলে ট্রাইঅ্যাটমিক, 4 হলে টেট্রাঅ্যাটমিক মলিকিউল। অ্যাজ ফর এক্সাম্পল আমরা লিখেছি যে মোনোঅ্যাটমিক হচ্ছে নোবেল গ্যাসেস, ডাইঅ্যাটমিক অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ট্রাইঅ্যাটমিক ওজন, টেট্রাঅ্যাটমিক ফসফরাস। সিমিলারলি যদি আমরা হেটেরোঅ্যাটমিকের কনসিডার করি, হেটেরোঅ্যাটমিক কি থাকে? না, অ্যাটমস ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস কম্বাইন্ড টুগেদার টু ফর্ম দি হেটেরোঅ্যাটমিক মলিকিউল। অর্থাৎ আমি যদি H2O বলি তাহলে এক্ষেত্রে আমি দু রকমের বিষয় পাবো। কি বিষয় পাবো? না, টোটাল নাম্বার অফ অ্যাটমস পাবো, আর ইন্ডিভিজুয়াল এলিমেন্টের কটা অ্যাটম আছে সেটাও পাবো। যেমন মনে করো H2O, H2 তে কি আছে? না, H2 তে 2 ধরনের এলিমেন্ট আছে, অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে। অক্সিজেন সংখ্যা কটা? 1। হাইড্রোজেন সংখ্যা কটা? 2। তাহলে আমরা বলতে পারি কি? যে এই মলিকিউলটার টোটাল অ্যাটমিসিটি 3, আর অ্যাটমিসিটি ইন টার্মস অফ অক্সিজেন 1, অ্যাটমিসিটি ইন টার্মস অফ হাইড্রোজেন 2। বা মনে করো আমি লিখলাম H2SO4। এই H2SO4 এর মধ্যে 3 ধরনের এলিমেন্ট আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। হাইড্রোজেন কটা আছে? 2টো, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা। তাহলে আমরা বলতে পারি কি? যে এই মলিকিউলটা অর্থাৎ H2SO4 মলিকিউলটার অ্যাটমিসিটি টোটাল কত হবে? 7। হাইড্রোজেনের সাপেক্ষে 2, সালফারের সাপেক্ষে 1 এবং অক্সিজেনের সাপেক্ষে 4। বোঝা গেছে? দেখো আমরা অ্যাটমিসিটি পড়লাম। অ্যাটমিসিটি কাকে বললাম? কোনো একটা মলিকুলের মধ্যে যতগুলি অ্যাটমস থাকবে সেই সংখ্যাটাকে বললাম তার কি? অ্যাটমিসিটি। এখন আমি যদি একটা মলিকুল নিয়ে নিই, মনে করো মলিকুলটা কি? না, AXBYCZ। AXBYCZ এটা একটা কি? না, এটা একটা মলিকুল। এই মলিকুলের মধ্যে কি কি অ্যাটম আছে? না, A অ্যাটম আছে, B অ্যাটম আছে অ্যান্ড C অ্যাটম আছে। এখন A অ্যাটমের সংখ্যা কত? X, B অ্যাটমের সংখ্যা কত? Y, অ্যান্ড C অ্যাটমের সংখ্যা হচ্ছে কি? কত? Z। তাহলে আমি বলতে পারি কি? যে AXBYCZ এই মলিকুলের মধ্যে টোটাল নাম্বার অফ অ্যাটম কতগুলো হবে? না, টোটাল অ্যাটমস হবে, টোটাল অ্যাটমস কত? না, X প্লাস Y প্লাস Z। এখন আমাকে যদি নাম্বার অফ অ্যাটমস বলে দেওয়া থাকে কতগুলো মলিকুল হবে আমি সেটাও বের করতে পারবো, আবার নাম্বার অফ মলিকুলস দেওয়া থাকলে কতগুলো অ্যাটম হবে সেটাও বের করতে পারবো। কিভাবে? তা মনে করো এইটা একটা অ্যাটম, এটা একটা মলিকুল। তাহলে অ্যাটম থেকে মলিকুলে যেতে গেলে আমি কি করতে হবে? ডিভাইডেড বাই অ্যাটমিসিটি। আবার মলিকুল থেকে অ্যাটম আসতে গেলে কি করতে হবে? মাল্টিপ্লাই বাই অ্যাটমিসিটি। কিরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে মনে করো আমাকে দিয়ে আছে কি? অ্যামোনিয়া একটা মলিকুল কনসিডার করলাম আমি। অ্যামোনিয়া মলিকুলের মধ্যে কি আছে? টোটাল নাম্বার অফ অ্যাটমস আছে 4। এখন যদি বলা হয় যে 16 অ্যাটমস দেয়া থাকলে কতগুলো অ্যামোনিয়া হবে? আমি এই জন্য বলতে পারবো কি একটা মলিকুলে যদি 4টা অ্যাটমস হয় 16 অ্যাটমস কতগুলো হবে? না, 4 মলিকুলস হবে।
আবার আমাকে যদি বলা দেওয়া থাকে যে 4O2 মলিকিউলে কতগুলো অ্যাটম থাকবে, আমরা দেখতে পাচ্ছি কি একটা O2 মলিকিউল আছে দুটো অ্যাটম, তাহলে 4 মলিকিউলসে কত থাকবে 4 × 2 = 8 অ্যাটমস। তাহলে অ্যাটমিসিটি কনসেপ্ট থেকে আমি বলতে পারবো কি একটা পার্টিকুলার মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম থাকবে বা কতগুলো অ্যাটম নিয়ে একটা মলিকিউল তৈরি হবে। এরপর আমরা দেখে নিচ্ছি কি না নাম্বার অফ ইলেকট্রন প্রোটনস এন্ড নিউট্রনস ইন ওয়ান মলিকিউল। দেখো যদি একটা আমার মলিকিউল দেওয়া থাকে AX BY CZ, এখান থেকে আমরা আগেই দেখে নিলাম যে নাম্বার অফ অ্যাটমস আমি পেয়ে যাব। নাম্বার অফ অ্যাটমস যদি পেয়ে যাই তাহলে ওই অ্যাটমটার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, কতগুলো প্রোটন আছে, কতগুলো নিউট্রন আছে, সেই তিনটা সাব করলে আমি পেয়ে যাব। মনে করো এই অ্যাটমের মধ্যে কি আছে, A নাম্বার অফ ইলেকট্রন, B নাম্বার অফ প্রোটন, C নাম্বার অফ নিউট্রন আছে। তাহলে যেহেতু এর মধ্যে X নাম্বার অফ অ্যাটমস আছে, সেই অ্যাটম নাম্বার সঙ্গে মাল্টিপ্লাই করলে আমি এর সংখ্যাটা পেয়ে যাব। সিমিলারলি Y এর সঙ্গে Y এর সংখ্যা মাল্টিপ্লাই করলে পেয়ে যাব, Z এর সঙ্গে Z এর সংখ্যা মাল্টিপ্লাই করলে ইজিলি আমরা পেয়ে যাব নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন এন্ড নাম্বার অফ নিউট্রন প্রেজেন্ট ইন এ মলিকিউল। এরপর আসছে না 3 নম্বরে আমার যে থার্ড টাইপ অফ পার্টিকেলস আয়নস। আয়ন আমরা কি বললাম না চার্জড ফর্ম অফ দি অ্যাটমস ইজ নোন অ্যাজ দি আয়নস। তাহলে আয়ন কি না আয়ন হলো কি চার্জড ফর্ম অফ অ্যাটমস। আয়ন তৈরি হয় কিভাবে না আয়নস আর ফর্মড বাই গেইনিং or losing of electron, তাহলে দেখো যেহেতু নাম্বার অফ ইলেকট্রন গেইন হচ্ছে বা লুজ হচ্ছে তার ফলে আয়ন তৈরি হচ্ছে, আমরা বলতে পারবো কি নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যাটম এন্ড নাম্বার অফ ইলেকট্রন ইন আয়ন উইল বি নট ইকুয়াল। তাহলে আয়নের ক্ষেত্রে আমরা বলতে পারবো কি নাম্বার অফ ইলেকট্রন নট ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যাটম, অর্থাৎ অ্যাটমের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন থাকবে আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাটা কি হবে আলাদা হবে। যদি আমি কনসিডার করি লস অফ ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে না আয়নের ইলেকট্রন সংখ্যা উইল বি লেস দ্যান অ্যাটম ইলেকট্রন। আবার যদি আমি গেইন অফ ইলেকট্রন কনসিডার করি তাহলে আমরা কি বলবো না আয়নের ইলেকট্রন সংখ্যাটা হবে কি অ্যাটমের ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি হবে। বোঝা গেছে বিষয়টা? এখন দেখো এই যে ইলেকট্রন গেইন করছে আর ইলেকট্রন লস করছে তার ফলে আয়ন ফর্মেশন হচ্ছে, এই জন্য আমরা আয়নকে মেনলি দুভাগে ভাগ করবো। একটা বলবো কি পজিটিভ আয়ন বা ক্যাটায়ন, আর একটা বলবো কি নেগেটিভ আয়ন বা অ্যানায়ন। তাহলে আয়নস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। One is positive ion or cation. Another is negative ion or anion. এখন দেখো এই পজিটিভ আয়নটা কিভাবে পেলাম না পজিটিভ আয়নস আর ফাউন্ড বাই লুজিং অফ ইলেকট্রন। যেহেতু লুজিং অফ ইলেকট্রনের মাধ্যমে পজিটিভ আয়ন তৈরি হচ্ছে তাহলে আমরা বলবো কি নাম্বার অফ ইলেকট্রন ইন আয়ন উইল বি লেস দ্যান নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যাটম। এখানে নেগেটিভ আয়ন বা অ্যানায়ন এটা তৈরি হয় কিভাবে না বাই গেইনিং অফ ইলেকট্রন। তাহলে যেহেতু ইলেকট্রন গেইন করার ফলে নেগেটিভ আয়ন বা অ্যানায়ন তৈরি হচ্ছে, আমরা বলতে পারি কি না নাম্বার অফ ইলেকট্রন ইন আয়ন উইল বি গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যাটম। অর্থাৎ অ্যাটমে যতগুলো ইলেকট্রন ছিল অ্যানায়নে বা নেগেটিভ আয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা তার চেয়ে বেশি হবে। এখন দেখো আমি ইলেকট্রন সংখ্যাটা কাউন্টিং করবো কি করে না আমরা একটা অ্যাটমের ক্ষেত্রে দেখেছিলাম কি XZA, যেখানে Z ছিল কি না Z ছিল কি নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। এখন যদি আমার পজিটিভ আয়ন বা ক্যাটায়ন দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে Z থেকে নাম্বার অফ ইলেকট্রন Z থেকে মাইনাস হবে, আবার যদি অ্যানায়ন বলে থাকে তাহলে কি হবে Z থেকে প্লাস হবে। তাহলে যদি এটা হয় AX প্লাস, এই AX প্লাস পজিটিভ আয়নের ক্ষেত্রে কি হবে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু Z মাইনাস X হবে। আবার AY মাইনাসের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কি হবে Z
প্লাস ওয়াই হবে। বোঝা গেল? তাহলে আমরা একটা আয়নের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হবে ইজিলি বের করতে পারবো। দেখো নাম্বার অফ প্রোটন কি হবে, যেহেতু অ্যাটম থেকে আয়ন ফরমেশনের সময় প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ ঘটে না, তাহলে আমরা বলতে পারি কি অ্যাটমের ক্ষেত্রে যে নাম্বার অফ প্রোটন ছিল সেক্ষেত্রেও আয়নের ক্ষেত্রেও সেম নাম্বার অফ প্রোটন থাকবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।